নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। গুরুত্বপূর্ণ একটি ওষুধ আমাদের, যাকে আমরা বলি পলিক্রেস্ট মেডিসিন হোমিওপ্যাথিতে। তো সেই ওষুধটি আজকে কিছু আমাদের এখানে যারা উপস্থিত থাকেন শিক্ষার্থী বা ডাক্তার যারা ইংরেজি তোমার সমস্যা হয় বটে, তো এই জন্য আজকের প্রেজেন্টেশনটা সম্পূর্ণ বাংলায় হবে। তো শুরুতেই আমরা কেস টেকিংটা অ্যাকচুয়ালি কিভাবে করি। আমাদের কেস টেকিং কিন্তু শুরু হয় যখন পেশেন্ট আমাদের চেম্বারে দরজা দিয়ে ঢোকে, তখন থেকেই কিন্তু আমাদের কেস টেক শুরু হয়ে যায়। এবং দরজা দিয়ে একটা পেশেন্ট কিভাবে ঢোকে, তার বিহেভিয়ার, তার গেইটি, চলন বলন, এগুলো কিন্তু খুবই কনস্টিটিউশনাল মেডিসিন অর্থাৎ ধাতুগত মেডিসিন নির্বাচনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বেশি দামি লক্ষণ এগুলো। তো আমরা শুরুতেই যদি দেখি যে আর্জেন্টাম নাইট্রিকাম পেশেন্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে চেহারা কেমন হয়ে থাকে, যে আমরা পেশেন্টটাকে দেখেই মোটামুটি বুঝতে পারি যে এইটা এই ঔষধের রোগী হতে পারে। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা যদি দেখি আর্জেন্টাম নাইট্রিকামের ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে রোগাটে ও শুকনো ধরনের হয়। শরীর অনেক সময় ভেঙে পড়া বা দেখায়। পেশি এদের মজবুত নয়, বরং হালকা হাড় বেরানো ধরনের, অর্থাৎ অস্থিসর চর্মসার যাকে বলা হয় স্ক্র্যাপ, ইংরেজিতে একটি শব্দ আছে স্ক্রাউনি, অর্থাৎ যার সাথে মাংস বেশি নেই, মাংসল স্বাস্থ্য না না যেখানে অস্থি চর্মসার আমরা যেটাকে বলি এরকম ভাঙাচোরা চেহারা, আহ, বা ড্রাইড আপ, শুষ্ক, রুক্ষ শুষ্ক, বা বৃদ্ধের মধ্যে ডরফিশ হতে পারে, মানে একটু তারা বৃদ্ধিও কম হতে পারে, তারা ছোটখাটোর মধ্যে দেহ হতে পারে, পুনি অর্থাৎ লিটল বা ছোট একদম হতে পারে, সানকিন ফেস অর্থাৎ মুখ ভেঙে যাওয়া, মুখমণ্ডল ভেঙে যাওয়া, থিন অর্থাৎ টিউবারক্লোসিস যক্ষা আক্রান্ত রোগীরা আমরা যেমন দেখে থাকি, যক্ষায় যদি আক্রান্ত করে কাউকে তাহলে তারা আস্তে আস্তে শুকিয়ে অস্থিচর্মসার হয়ে যায়। ওই রকম একটু গৌর বর্ণ বা বর্ণ হতে পারে, ক্যাসেকটিক ইমাসিয়েশন, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিস। আমরা জানি যে আর্জেন্টাম নাইট্রিকামের যে ইমাসিয়েশন বা শুষ্কতা বা শুকনো শুকনো হয়ে যায় আস্তে আস্তে, সেটা লোয়ার এক্সট্রিমিটি শরীরের নিম্নাঙ্গ থেকে শুরু হয়, যেখানে নেট্রামিউট শুরু হয়। তো আমরা যদি দেখি তার চোখের দৃষ্টিটা কেমন হবে, আমরা যদি তার দিকে তাকাই তখন তার মানে তাকা চঞ্চল দৃষ্টি ও কাপা হাত, চোখে সবসময় এক ধরনের আতঙ্ক বা তারা তারা ভাব থাকবে, তারা তারা ভাব। এই আমাদের ওষুধটির নাম হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। মানে হচ্ছে ভার, সিলভার লেটিন নেম। তো আর্জেন্টাম নাইট্রিকাম আর আর্জেন্টাম নাইট, কিন্তু এই আর যদি ইংরেজিতে যেটা ইউআরজি দিয়ে হয় শব্দটা, এই শব্দটা থেকেই এই ভাবনাটা আপনারা মাথায় রাখতে পারেন যে আর মানে
এই তারাটা সে নিজের কন্ট্রোলে, তার ভেতরে সবসময় একটা আর্চ তৈরি হয়, যে কোনো বিষয় একটা ইম্পালস বা একটা আর্চ, যে আর্চ তাকে সবসময় তাড়িত রাখে। অনেকে চোখ বেশি ব্যবহার করায় চোখ লাল বা ক্লান্ত কাটতে পারে উদ্বেগে, কারণ এদের ম্যাক্সিমাম সময়ে পুষ্টি যে একটা থাকে, পুষ্টি থাকে, যার ফলে ম্যাক্সিমাম সময় লো থাকে, লো ব্লাড থাকে, যার ফলে তার হাত পা কাঁপা, শরীর কাঁপা থাকতেই। মুখে উৎকণ্ঠার রেখা, ভ্রু কুঁচকে থাকে, টান সময় পিছনে, মানে উৎকণ্ঠায় আছে, মনে হয় যেন তার ভেতরে প্রচুর পরিমাণে অ্যাংজাইটি, কিছু নিয়ে সে না বা দুশ্চিন্তায় কিছু একটা ঘটবে, তার ভবিষ্যতে একটা অঘটন ঘটবে, এইরকম একটা চিন্তা চোখে মুখে ফুটে ওঠে। কথা দ্রুত কথা বলে এবং অল্প সময়ে অনেক কথা বলে ফেলে, দৃষ্টি ছটপটে। চলাফেরা দ্রুত ও অস্থির, হাঁটাহাঁটি করে, বসে থাকতে পারে না, হাত মুখ নাড়িয়ে কথা বলে। এটা কিন্তু চেম্বার করব, যে যদি ওয়েটিং রুম থাকে, ওয়েটিং রুমে সে কি করবে, যে কয়জন করে ওই যেখানে যে নাম লেখে তাকে জিজ্ঞাসা করতে পারে যে কতজন সিরিয়াল, কতক্ষণ লাগতে পারে, জাস্ট কারণ এর তো সময় নাই, এ হচ্ছে তো আবার ডাক্তার দেখাই চলে যাবে। ওয়েটিং রুমে থাকলেও সে একাই বসে স্থির থাকবে, এটা হয় না। করতেছে, আবার জিজ্ঞাসা করতেছে কত নম্বর সিরিয়াল, আমারটা কতক্ষণ পর আসবে, এরকম বিভিন্ন আহ, আহ, হাত দিয়ে গন্ধ, আমার আহ, সামনে এসে বসলো পেশেন্টটা, তখন তার শরীর থেকে গন্ধ অতিরিক্ত বেগে তার ঘাম হয়, কারণ ওই তার একটা উচ্চাটা উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, আহ, অজানা কারণে সে চাইলেও এটা থেকে বের হতে পারে না। যার কারণে যখন চেম্বারে ঢোকে অজানা একজন ডাক্তার, ডাক্তার সাথে কি তার সমস্যাগুলো করলে বলতে পারবে কি বা ডাক্তার কেমন, এই যে তার ঘাম শুরু হয়ে তো গন্ধ আসতে পারে, সেটা আমাদের নাকে আসতে পারে, সেখান থেকে আমরা এটা লক্ষ্য রাখবো। মানসিক অবস্থা কিভাবে প্রতিফলিত হয়? আর্জেন্টাম নাইট্রিকাম রোগীর মধ্যে এক ধরনের আগে কিছু হয়ে এরকম একটা ভীতি, যেটাকে বলা হয় অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন একটা বড় রুব্রিক আর্জেন্টাম নাইট্রিকামের। কিছু একটা ঘটবে, এই ভয় তার হাঁটা, কথা বলা, এমনকি বসার ভঙ্গিমাতেও প্রকাশ পায়। সে নিজেকে সামলাতে চায়, কিন্তু তার শরীর বলে দেয় সে ভেতরে কাঁপছে। এবারে চেম্বারের রোগীর যে স্বভাব কিরকম হবে, এটা আমরা আর একটু বিস্তারিত জানি। তাড়াহুড়া ও বসে না, কখনো উঠে দাঁড়ায়, হাত নাড়ে, তাকায়, দরজার দিকে তাকায়, ভঙ্গি কেমন হবে, বেশি গল্প, হ্যাঁ, এবং খুবই সদালাপি, ফ্রেন্ডলি কথা বলতে। তো যার জন্য আহ, এবং সে থেকেই বিশদ কথা বলার মধ্যে উৎকণ্ঠার ভাব থাকবে মুখমণ্ডলে,
আগে বা ঢোক গিলে আমি হয়ে যাচ্ছি বা ক্যান্সার যাচ্ছে, আমি কি ক্যান্সার আক্রান্ত হচ্ছি, কাজ করে এদের মধ্যে। উপসর্গের মধ্যে মানসিক মিশ্রণ, যেমন ডাক্তারবাবু পেট ফুলে থাকে, সুজিত স্যার, আসসালামু আলাইকুম। সুজিত স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা আপনার শোনা কথা যাচ্ছে না ভেঙে স্যার? যাচ্ছে। না না, আপনার কথা ভেঙে যাচ্ছে। আপনি কাইন্ডলি একটু দেখেন নেটটা ঠিক আছে কিনা, নতুবা হ্যাঁ, বের হয়ে আবার ঢুকেন কষ্ট করে। ভেঙে যাচ্ছে, আমার প্রায় 5 নেটে মিনিট ধরে কথা সমস্যা ভাঙছে। হতে পারে। আমি একটু দেখি, বাইরের দিকে একটু বের হয়ে দেখি এখন কি ক্লিয়ার শোনা যায় কিনা, আগের চাইতে ক্লিয়ার হচ্ছে কি? এখন ভাঙতেছে না। আচ্ছা আচ্ছা আপনি আরো 2-3টা স্লাইডের আগের থেকে একটু শুরু করেন, 2টা স্লাইড অন্তত, মানে আমি নিজেই কিছু শুনি নেই। আচ্ছা আচ্ছা না, তাহলে তো অবজেকশন দিলে তো তখনই ভালো হতো। আমি তো আচ্ছা মনে স্যার। করছি যে ভাই আমার আমার সমস্যা হচ্ছে, তাই কারণে আমি বের হয়ে আবার ঢুকছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি আরো দুই একটা স্লাইড শুরু থেকে শুরু করি। জি, একটু একটু শুরু করেন। জি। আহ, হ্যাঁ, তো আমাদের পেশেন্টদের যে কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধগুলোর রোগীদের চেহারাটা এবং তাদের স্বভাব বৈশিষ্ট্য দেখেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ঔষধের কাছাকাছি পৌঁছে যেতে পারি, এবং এগুলো অ্যাকচুয়ালি অত্যন্ত মূল্যবান। তাই আমি বলছি যে এই চেম্বারে আমি কিভাবে এই পেশেন্টকে আবিষ্কার করতে পারি উইদাউট এনি কোশ্চেন। তো চেম্বারে এসে তাদের স্বভাবটা কেমন হবে, এরা সবসময় তাড়াহুড়া এবং অস্থিরতা প্রকাশ পাবে তাদের মধ্যে। যেমন তারা চুপ করে বসে থাকতে পারবে না, যদি ওয়েটিং রুমে থাকে সে একটু বসবে আবার উঠে দাঁড়াবে, আবার যিনি এন্ট্রি করছেন রিসিপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আমার সিরিয়াল কখন আসবে, আহ কয়জনের পরে, বা একটু তাড়াতাড়ি দেওয়া যায় কিনা, এইরকম বিভিন্ন প্রশ্ন এবং তাড়াহুড়া এবং ব্যস্তত্রস্ত একটা ভাব তার ভেতরে বজায় থাকবে। এটা আমরা পাবোই ম্যাক্সিমাম ক্ষেত্রে। চেয়ারে সে একটানা বসে না, কখনো উঠে দাঁড়ায়, হাত নাড়ায়, দরজার দিকে তাকায়, আবার কারোর সাথে গল্প করছে বা উঠে দাঁড়াচ্ছে, সে ঘড়ি দেখবে, বাইরে তাকাবে, একটা আত্মভোলা একটা উদ্বেগ তার মধ্যে কাজ করে। কথা বলার ভঙ্গি, সে হচ্ছে বেশি কথা বলা লোক, কারণ এরা অত্যন্ত ফ্রেন্ডলি এবং ওপেনলি। যেখানে এরা হচ্ছে পালসিটিলা এবং ফসফরাসের মধ্যবর্তী ঔষধ। আহ, অনেক ক্ষেত্রে ফসফরাসের কাছাকাছি। আহ, তো এদেরকে ওপেনলি যেভাবে তারা কথা বলবে এবং নিজের থেকেই তার রোগের যে বর্ণনা দিবে, জিজ্ঞাসার আগেই প্রচুর বর্ণনা দিবে সে। প্রশ্ন না করলে সে নিজের দিক থেকে অনেক কিছু বলে ফেলবে। কথা বলার সময় গলা শুকিয়ে যায় বা জল চায় বা ঢোক গিলে, এটার কারণ কি? এটা হচ্ছে যে একটা আতঙ্ক, একটা অ্যাংজাইটি, ভয়, একটা অজানা ইম্পালস বা একটা আহ, অজানা একটা উদ্বেগ তার ভেতরে কাজ করে, যার ফলে তার গলা শুকিয়ে যায়। এই জন্য ফ্রি হওয়ার জন্য এক ঢোক সে জল পান করলো। বারবার নিজের রোগ নিয়ে ভয় প্রকাশ, ডাক্তারবাবু আমার ক্যান্সার হয়ে যায়নি তো, বা হার্টের কিছু তো হয়নি, এমন তো আগে হয়নি। এসব ভয়ের পিছনে অজানা বিপদের ভীতি কাজ করে, কারণ এরা হচ্ছে মারাত্মক ভীতু। সহজেই এরা উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় সৃষ্টি হয় তাদের ভিতরে। তাই এই অজানা, ভিত্তিহীন আহ তার ভয় রোগ নিয়ে। শারীরিক উপসর্গের সঙ্গে মানসিক মিশ্রণ, যেমন ডাক্তারবাবু পেট ফুলে থাকে, ঢেকুর উঠছে, কিন্তু আমি খুব নার্ভাস ফিল করছি। আপনি বুঝতে পারছেন তো?
মানে ডাক্তারকে জিজ্ঞেস করছে যে আমার এটা বুঝতে পারছেন কিনা, ওখানে সন্দেহ। আর্জেন্টাম নাইট্রিকাম রোগীদের প্রচন্ড পরিমাণ সাসপিশিয়াসনেস আছে, কিন্তু সন্দেহ প্রবণতা আছে। মানে এত কিছু বলার পরও সে মনে করে আমি সব ঠিকঠাক বলতে পারছি তো, বুঝাইয়া ডাক্তারকে, ডাক্তারবাবুকেও জিজ্ঞাসা করে শিওর হয় যে বুঝতে পারছেন কিনা। রোগী যেন তার শরীর নয়, পুরো মন নিয়ে চিকিৎসা চাইছে। অপেক্ষা সহ্য করতে পারে না একদমই। চেম্বারে অন্য রোগী বেশি থাকলে ব্যস্ত হয়ে পড়ে, কখন ডাকবে, কতক্ষণ লাগবে, এই চিন্তা তার ভেতরে একটা প্যানিক তৈরি করে পুরা। চেহারার বৈশিষ্ট্যগুলো দেখি যদি আরেকটু আমরা। চোখ বড় বড় হয়ে থাকে, ভয় আর চিন্তায় টান টান। মুখে এক ধরনের উদ্বেগের ছাপ থাকে, অ্যাংশাস এক্সপ্রেশন। গায়ের রং একটু ফ্যাকাশে বা ক্লান্ত দেখায়। কারণ হচ্ছে আহ, এই আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্টদের অ্যাসিমিলেশন, ম্যাল অ্যাসিমিলেশন, অর্থাৎ অ্যাসিমিলেশনটা ভালো হয় না। এটা যেমন লাইকোপোডিয়ামের মতো, লাইকোপোডিয়ামের সাথে অনেক ক্ষেত্রে এই আর্জেন্টাম নাইট্রিকামের মিলে যাবে। তবে আর্জেন্টাম নাইট্রিকামকে বলা হয় রাইট লেফট সাইডেড লাইকোপোডিয়াম। লেফট সাইডেড লাইকোপোডিয়াম বলা হয় আর্জেন্টাম নাইট্রিকামকে। যেখানে রাইট সাইডেড অনেক লক্ষণ পাবো, এবং শীতকাতর, মিষ্টি খুব পছন্দ, লবণও খায়। কিন্তু এই দুইটা ওষুধেই মিষ্টি প্রচন্ড পছন্দ, এবং সেই সাথে লবণ পছন্দ বেশি। আর্জেন্টাম নাইট্রিকামের লবণ এবং মিষ্টি দুইটা সবচেয়ে বেশি পছন্দ, কিন্তু মিষ্টি খেয়ে আবার তার সহ্য হবে না আর্জেন্টাম নাইট্রিকামের। কিন্তু লাইকোর খুব একটা সমস্যা হয় না, বা হতেও পারে। তবে আর্জেন্টাম নাইট্রিকাম পেশেন্ট অত্যন্ত গরম কাতর, আর লাইকোপোডিয়াম শীতকাতর রোগী। কখনো কখনো গরম অসহ্য আছে। তবে লাইকো হচ্ছে ম্যাক্সিমাম রাইট সাইডে লক্ষণ প্রকাশ পায়, এবং বিকাল 4টা থেকে 8টা এটা নির্দিষ্ট। কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের হচ্ছে বাম সাইডে বেশি লক্ষণ প্রকাশ পায়, এবং পেট ফুলে যায় গ্যাসে প্রচন্ড পরিমাণ। লাইকোরও পেট ফুলে যায়। তবে লাইকোর বায়ু নিঃসরণ হচ্ছে নিম্ন থেকে বেশি হয়, আর যে গ্যাসটা পাস হয় উপর দিয়ে বেশি, মুখ দিয়ে ঢেক হয়, এবং যেটা বড় শব্দ করে, একটা বড় শব্দ করে ঢেক দেয়, যে শব্দের জন্য তার পরিবার তথা আশেপাশের বা আত্মীয় স্বজনদের কাছে সে পরিচিত হয়ে যায় এই ঢেক দেওয়ার কারণে। এইগুলো হচ্ছে লাইকোর সাথে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তো আমরা চলে গেছি এখানে আরো একটু দেখবো যে কখনো কখনো ঠোঁট শুকনো বা নীলচে হতে পারে। ঠোঁট, শরীর একটু কাঁপা কাঁপা ভাব নিয়ে থাকতে পারে, যেটা আগেই বলা হয়েছে। কখনো হাসলেও হাসির পেছনে এক রকমের আতঙ্ক লুকানো থাকে। এই একটা বিষয়, যে হাসিটা আর্টিফিশিয়াল টাইপ, নর্মাল হাসি না। হাসি পেছনে মনে হবে যে একটা আতঙ্ক তার ভেতরে কাজ করতেছে। যদি গল্পের মতো আমরা বলি যে আর্জেন্টাম নাইট রোগীকে দেখলে মনে হয় সে কোনো একটা ভয়ঙ্কর পরীক্ষা দিতে যাচ্ছে, বা কোনো ভয়াবহ ভবিষ্যতের কথা ভেবে সারাক্ষণ টেনশনে আছে, তার চোখের দৃষ্টি উজ্জ্বল কিন্তু শান্ত নয়, এইরকম একটা এক্সপ্রেশন আমরা লক্ষ্য করব। আমরা আসি আর্জেন্টাম নাইট্রিকামের কিছু গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটম, যেমন ভবিষ্যতের ভয়, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি। যে যে কোনো ইভেন্ট, যেমন পরীক্ষা হোক, ইন্টারভিউ, ভ্রমণ, বা মসজিদে যাওয়া, গির্জায় যাওয়া, বা মন্দিরে যাওয়ার আগে যে কোনো একটা অস্বাভাবিক উত্তেজনা তৈরি হওয়া, এবং যার ফলে আমরা পেয়ে থাকি যে নার্ভাস ডায়রিয়া। অর্থাৎ সে যখন কোনো একটা জায়গায় যাবে বলে উদ্দেশ্য করে, সেটা যে কোনো প্রোগ্রাম হোক, ইন্টারভিউ হোক, পরীক্ষা, বিয়েতে বরযাত্রী হিসেবে হোক, বা ভ্রমণে হোক, বা কোনো প্রার্থনালয়ে,
সেখানে যাওয়ার পূর্বে তার ভেতরে একটা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বা উদ্বেগ, অজানা একটা উদ্বেগ সৃষ্টি হয়, যার ফলে তার তখন হয় একটু টয়লেটের বেগ হয় অথবা একটু প্রস্রাবের বেগ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পিকুলিয়ার লক্ষণ। তাড়াহুড়া এবং অস্থিরতা, সব কাজে অস্থিরতা, যেন দেরি হয়ে যাবে, দ্রুত হাঁটে, দ্রুত কথা বলে, দ্রুত সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুই সম্পূর্ণ করতে পারে না, কারণ তার মনে হয় যেন যে সময় চলে যায়। তাই সে তাড়াহুড়ো করে, ব্যতিব্যস্ত, সবসময় একটা ইম্পালস ভেতরে কাজ করে, যা তাকে সবসময় ব্যস্ত ব্যস্ত একটা প্রেরণা দিতে থাকে। এখানে একটি মনে রাখার জন্য উদাহরণ আসতে পারে যে তারা এতটাই তাড়াহুড়া, যদি কোনো জায়গায় তারা যায়, দূর কোনো ভ্রমণে যাবে, সেখানে যদি ধরেন বাসের ছাড়ার টাইম হলো 9টা সকাল, সে সেখানে 7টায় 2 ঘন্টা আগে গিয়ে থাকবে, অথবা স্কুলে হোক বা যে কোনো জায়গায় সবার আগে গিয়ে সে উপস্থিত হবে। যে আবার দেরি হয়ে যায় যদি, এরকম একটা ভয় থেকে নিজেকে অবিশ্বাস, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, মনে হয় সে পারবে না, কাজের ভেতরে সন্দেহ কাজ করে, আত্মবিশ্বাসের ভীষণ অভাব। এই জায়গাটা লাইকোপোডিয়ামের মধ্যেও আত্মবিশ্বাসের ভীষণ অভাব, এবং স্টেজে দাঁড়িয়ে কিছু বলতে গিয়ে তাদের আহ সেটা শুরুর দিকে খুব আনইজি ফিল হয়, হেজিটেশন ফিল হয়। এই দুইটা ওষুধের মধ্যেই এটা আছে, স্ট্রেস ফ্রাইট আছে, এক্সাম ফাঙ্ক আছে, ইম্পালসিভ চিন্তা, হঠাৎ মনে হয় জানালা দিয়ে লাফ দেবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে ভয় পায়। এইটা যে কেন হয় এর কারণ তার কাছে অজানা। এখানে কিন্তু যে লাফ দিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে মরে যাবে বা কিছু মানে সুইসাইডাল ডিসপোজিশন চিন্তা ভাবনা এরকম কিনা, না, সুইসাইডাল থটস থেকে না, তার ভেতরে এমন একটা অজানা ইম্পালসিভ চিন্তা আসে, তাকে একটা প্রেরণা বা একটা তাড়না সৃষ্টি হয়, তো মনে হয় যদি এখান থেকে লাফ দিয়ে পড়ি নিচে কেমন হবে বিষয়টা। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে ভয় পায়। পরে একটা ভয় হয় যে আমি, এই যে ভাবনাটা আমার ভেতরে আসতেছে, সত্যি সত্যি যদি আমি এখানে লাফ দিয়ে পড়ি কি হবে তখন। ভয় এবং ফোবিয়া, ভিড়ের ভয়, উঁচু জায়গায় ভয়, বদ্ধ জায়গার ভয়। উঁচু জায়গায় যেমন বিল্ডিং এ উঠে নিচের দিকে তাকাতে বা ব্রিজে উঠে নিচের দিকে তাকাতে খুব ভয় পায় যদি পড়ে যায়। আবার আবদ্ধ জায়গায় সে প্রচন্ড ভয় পায় যদি দম বন্ধ হয়ে যায়। ভিড়ের মধ্যে গিয়ে যদি ভয় পায় যদি অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা দিয়ে চলার সময় সাইড দিয়ে হাঁটে, যদি গাড়িটা আমার উপরে এসে পড়ে। মানে সব সময় একটা অজানা ভয়, যে সে স্বাভাবিকভাবে স্বাভাবিক মনে হাঁটা চলা থাকা এটা থাকতে পারে না, যে এটা দিয়ে ওইটা হয়, ওইটা দিয়ে সেটা হয়, এরকম একটা ভয়, অ্যান্টিসিপেশন সবসময় তার ভিতরে আহ, কাজ করে। অটো অটো কাজ করে এটা। ইমোশনাল সেন্সিটিভিটি, সামান্য কারণে কেঁদে ফেলে, ওই যে পালসি ডিলার মতো, এরা খুব সহজেই কেঁদে ফেলে, আবার খুব সহজেই তারা সান্ত্বনায়, আবার সান্ত্বনা দিলে ভালো লাগে, বা আবার সহজেই হাসে, সহজেই কাঁদে। অতিরিক্ত অনুভূতি প্রবণ ও সংবেদনশীল, ল্যাট্রামিউরের মতো বা ফসফরাস পালসিটিলের মতো, এরা সহজেই আবেগঘন হয়, কারো আহ কথায় কষ্ট পেলে কান্না চলে আসে, কষ্ট পায়, আবার সান্ত্বনা দিলে সহজেই আবার ম্যানেজ হয় পজিটিভের মতো। সন্দেহ প্রবণতা, নিজের সিদ্ধান্ত নিয়ে সংশয়ে ভোগে, কোনো কাজের পরও বারবার ভাবতে থাকে ঠিক করলো তো। ক্লান্তি এবং দুর্বলতা, উত্তেজনার পর ভীষণ ক্লান্ত হয়ে পড়ে, দুশ্চিন্তা করতে করতে মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। অসহিষ্ণুতা, পূর্বেই বলা হয়েছে যে দেরি মোটেই সহ্য করতে পারে না, সব কিছুতে একটা তাড়াহুড়া চাই।
আমরা যদি সংক্ষেপে এটাকে মনে রাখতে চাই, আর্জেন্টাম নাইট্রিকাম মানে হচ্ছে ভবিষ্যতের ভয়, সেই সাথে তাড়াহুড়া, সাথে আতঙ্ক, সন্দেহ প্লাস ক্লান্তি। এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম নির্বাচন করতে আর তেমন কোনো অসুবিধা হবে না। এবার একটু যদি আমরা সার্বদৈহিক লক্ষণ ফিজিক্যাল জেনারেল গুলো দেখি, যে গরম অসহ্য, এটি একটি হটেস্ট রেমেডি বলা যায় ইন আওয়ার ম্যাট্রিমেডিক্যাল হটেস্ট রেমেডি। গরম একদমই সহ্য করতে পারে না, রোদে গেলে মাথা ধরে ক্লান্ত হয়ে পড়ে, এটা আবার ন্যাট্রামিউরের সাথে অনেক সময় মিলে যেতে পারে। অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি, দুশ্চিন্তা আর উত্তেজনার কারণে শরীর ভেঙে পড়ে, কারণ এই যে দুশ্চিন্তা এবং উত্তেজনায় তার পেটের উপর ওই প্রভাব পড়ে। এই মানুষগুলো হজমের একটা চরম দুর্বলতায় ভোগে এবং আইবিএস এর মতো রোগে ভোগে। আমরা জানি যে আইবিএস নামক রোগ যদি দুশ্চিন্তার কারণে এটা বাড়তে থাকে, দুশ্চিন্তা যদি থাকে বর্তমান, তাহলে আইবিএস এর সমস্যা ভালো হয় না। তো এই নানা কারণে তার শরীরে যে পুষ্টি, খাবার দাবারের পুষ্টিগুণ সেটা কিন্তু কখনোই লাগে না, যার ফলে শরীরটা সবসময় দুর্বল থাকে। এই জন্য সামান্য পরিশ্রমে তার শরীর মন অবসন্ন হয়ে পড়ে, কাঁপুনি বা কম্পন, উত্তেজনায় হাত পা কাঁপে, ভয় পেলে বা খুশি হলেও শরীরে কম্পন শুরু হয়। যেটা আগে বলেছিলাম যে এদের সুগার লেভেল খুব কম থাকে এবং প্রেশার খুব ডাউন থাকে, যার ফলে তাদের সহজেই এটা উত্তেজনা হোক বা অল্প পরিশ্রমে শারীরিক বা মানসিক তার ভেতরে কাঁপুনি শুরু হয়ে যায়। মধুর খাবারের তীব্র ইচ্ছা বা মিষ্টি জাতীয় আর কি, মিষ্টি জাতীয় বিশেষ করে চিনি, চিনি এই সমস্ত রোগীরা আর্জেন্টাম নাইট্রিকামের বাচ্চা বা বয়স্ক যারাই হোক, মুঠো মুঠো চিনি খাওয়ারও প্রবণতা আছে এবং মিষ্টি জাতীয় দ্রব্যে প্রচন্ড ইচ্ছা, এই এই ব্যাপারটা আমরা 90% ক্ষেত্রে পেয়ে থাকি যে মিষ্টি খাওয়ার, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার তীব্র ইচ্ছা ছাড়া আর্জেন্টাম নাইট্রিকাম চিন্তা করাই যায় না। তবে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এরা মিষ্টি খায় ঠিকই, কিন্তু সেটা ডাইজেশন হয় না ভালো। এখানে হজমে গোলযোগ, মিষ্টি খেয়েই কোনো না কোনো সমস্যা, গা গোলানো, মাথা ধরা, বমি ভাব বা পেটে গ্যাস বা পাতলা পায়খানা, কোনো না কোনো একটা ঝামেলা হবে। প্রচুর মিষ্টি চায়, যদিও পরে খেয়ে অসুস্থ বোধ করে। এই মিষ্টি খাওয়ার ব্যাপারটা এখানে একটু বলি। এখানে বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব দুর্দান্ত ওষুধ, যেমন বাচ্চাদের পেটের সমস্যা, ডায়রিয়া বা পাতলা পায়খানা বা আমাশার মতো সমস্যায় আর্জেন্টাম নাইট্রিকাম একটা বড় ওষুধ। সেক্ষেত্রে আমরা যখন ছোট বাচ্চা, কোলের শিশু যারা, তখন সে তো নিজে চিনি খেতে পারে না, ছোট বাচ্চা চিনি মিষ্টি তো খেতে পারে না, কিন্তু তাকে আমরা কিভাবে দেখব? তখন আমরা জিজ্ঞেস করে দেখব যে পায়খানা কেমন হয়। যে পায়খানা হচ্ছে কিছু সময় থাকার পরে, ডায়াপারে বা পটে থাকার পরে কিছুক্ষণ পরে সবুজ হয়ে যায়, কারণ সিলভার নাইট্রেট, সিলভারের সাথে যখন অক্সিজেনের সংমিশ্রণ হয় তখন এটা সবুজ আকার ধারণ করে। তো এইটা আমরা পাবো। আর একটা বিষয় হচ্ছে যে ওই বাচ্চার মা চিনি মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়েছে কিনা, চিনি অথবা চকলেট বা মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়েছে কিনা, এই ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাকে আমরা বা বাচ্চার মাকে আর্জেন্টাম নাইট্রিকাম দিলে এই কেসটার সমাধান হয়ে যাবে। অল্পে মাথা ঘুরে যাওয়া, ভয় পেলে বা উত্তেজিত হলে মাথা ঘুরে পড়ে যায়, মনে হয় চারপাশ ঘুরছে। আর লুজ স্টুল, মানসিক চাপ বা উত্তেজনায় তার লুজ পায়খানা হয়। এটা আগেই বলা হয়েছে যে যখন বিশেষ করে যখন সে কোথাও
আহ, যাওয়ার উদ্দেশ্য করে বের হয়, আহ, সেইখানে গিয়ে সে বা অন্য মানুষদের কাছে কিভাবে নিজেকে খাপ খাওয়াবে, বা একটা বিয়ের অনুষ্ঠানে হোক, বা একটা প্রার্থনা কক্ষে অনেক মানুষ থাকবে, বা পরীক্ষায় গেলে কেমন প্রশ্ন হবে, আহ, এই যে আগাম একটা দুশ্চিন্তা থেকে তার ভেতরে এই আহ, একটা লুজ স্টুল বা পাতলা পায়খানা হওয়ার বা প্রস্রাব, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো না, যে সেখানে আমরা পেতে পারি যে না, ওই বের হওয়ার সময় প্রস্রাবের বেগ আসে, পায়খানার বেগ আসে না, কিন্তু প্রস্রাবের বেগ আসে, কিন্তু আমরা এটাও নেব, প্রস্রাব পায়খানা যেটাই হোক, আমরা দুইটাই একটা পেলেই এটা আমরা নিতে পারি। তো পেট ফাঁপা ও বায়ুর সমস্যা, প্রচুর গ্যাস জমে পেট ফেপে যায়, গ্যাসের কারণে বুক ধড়ফড় করে। আর বায়ুর যে ব্যাপারটা বললাম, যে এখানে অনেক ওষুধেই আছে, যেমন চায়না, লাইকো, কার্বোভেজ, আর্জেন্টাম নাইট্রিকাম, এদের ম্যাক্সিমামই হচ্ছে প্রচুর গ্যাসে পেট ফেপে যায়। কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের পার্থক্য বা বিশেষত হচ্ছে যে এর পেট একদম ঢাকের মতো হয়ে যাবে ফুলে, এবং তার ঊর্ধ্বমুখী বায়ু সরণ নিঃসরণ হবে। কার্বোভেজ, এখানে কার্বোভেজেও কিন্তু ঊর্ধ্বমুখী বায়ু নিঃসরণ হয়। ইরাকটিশনে এমএল অর্থাৎ ঊর্ধ্বমুখী বায়ু নিঃসরণে কার্বোভেজের ভালো লাগে, কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের লাগবে না। কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামের আরো একটি বিশেষ হচ্ছে যে বড় শব্দ করে ঢেক দিবে, যা আশেপাশের মানুষও শুনবে, জানবে। তাহলে আমরা অন্য ওষুধ থেকে এটাকে আলাদা করতে পারবো। তার ঠোঁটের কালার হচ্ছে একটু নীলাভ বা সবুজাভ, বা ঠান্ডা হাত পা, যেহেতু তার শরীর দুর্বল অত্যন্ত এবং পুষ্টির অভাব থাকে, তাই তার যে ভাইটাল হিট আবার ভেতরে, সেখানে আমরা বাইরে থেকে টাচ করলে অনুভব করবো যে তার হাত পা ঠান্ডা, কিন্তু সে ভেতরে প্রচন্ড গরম অনুভব করে। শুকনো গলা ব্যথা, গলা শুকিয়ে যায়, ভয়ের সময় কণ্ঠস্বর কাঁপা শুরু করে, অর্থাৎ এই ভয় থেকে যখন সে কিছু বলতে গিয়ে তার কথাগুলো একটু কাঁপা কাঁপা আসতে পারে। ঢোক গিলতে ব্যথা, গলার যন্ত্রণায় খাবার গিলতে কষ্ট হয়, এবং চাপ অনুভব করে যেন কিছু একটা আটকে আছে, যেটা ইংরেজিতে বলা হয় যে স্প্লিন্টার সেন্সেশন। ঢোক গেলার সময় মনে হয় যেন কিছু একটা, কোনো একটা কাঠি বা কাচের টুকরা সামথিং ওখানে আটকে আছে, এরকম একটা অনুভূতি, যেটা হিপারসালপেও আছে। আমরা যদি সারাংশ ফিজিক্যাল জেনারেলটা মনে রাখতে চাই, যে তার ভেতরে একটা এক্সাইটমেন্ট থাকবে, সেই সাথে উইকনেস, ডায়রিয়া, ক্রেভিং সুইটস, ট্রেম্বলিং, অর্থাৎ উত্তেজনা থেকেই শুরু, শরীর কাঁপবে, দুর্বল হবে, পেট খারাপ হবে, মিষ্টি খেতে চাইবে, বারবার ক্লান্ত হয়ে পড়বে। সংক্ষেপে এটা আমরা পাবো। চলে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু পিকুলিয়ার লক্ষণগুলো জানবো, কারণ আমাদের পিকুলিয়ার লক্ষণগুলো সবচেয়ে বেশি দামি। যে ভবিষ্যতের জন্য ভয় প্লাস ডায়রিয়া, সেই আগের কথাগুলোই ঘুরে ফিরে আসবে। কোনো পরীক্ষা বা ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে প্রচন্ড টেনশন, পেট খারাপ হয়ে যায়, এটাকে অ্যান্টিসিপেটরি ডায়রিয়াও বলে। এটা খুব ক্লাসিক লক্ষণ। কিন্তু ভীতু হয়ে নিজের মৃত্যু কল্পনা করে, মনে হয় এখনোই কিছু হয়ে যাবে, রাস্তা পার হতে গিয়ে মনে হয় গাড়ি চাপা দেবে, মনে হয় ভবিষ্যতে ভয়ানক দুর্ঘটনা অপেক্ষা করছে, এরকম অজানা কল্পিত কিছু ভয়। উঁচু জায়গায় দাঁড়িয়ে লাফ দিয়ে ফেলার ভয়, নিজেই জানে না, জানে যে লাফ দেবে না, কিন্তু তবুও ভয় হয়, কি হয় যদি লাফ দেই। ইম্পালসিভ থটস, এখানে কিন্তু আত্মহত্যার প্রবণতা নেই। বড় রাস্তা বা সরু গলি বা ভিড়ের মধ্যে হাঁটতে ভয়, মনে হয় আটকে যাবে, দম বন্ধ হয়ে যাবে। এখানে অনেক বইয়ে লেখা আছে যে উঁচু বিল্ডিং এর নিচ দিয়ে হাঁটার সময় সে প্রচন্ড ভয় পায় যে ওই বিল্ডিং ভেঙে যদি মাথার উপর পড়ে।
তো এইরকম পিকুলিয়ার লক্ষণ আসলে আমি দেখি নাই, এখন পর্যন্ত পাই নাই। কেউ পেয়ে থাকলে জানাবেন পরে। চিনি বা সুগার খাওয়ার প্রচন্ড ইচ্ছা, অতিরিক্ত মিষ্টি খাবার চাই যদিও পরে খারাপ লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওই যে লুজ স্টুল, তারপর মাথা ব্যথা, নরম মল নরম হয় অথচ পায়খানা করার সময় ব্যথা হয়। তো এটা একটা পিকুলিয়ার বিষয় যে পায়খানা নরম হলে তো ব্যথা হওয়ার কথা না, তবুও ব্যথা হয়, তাহলে এটা পিকুলিয়ার। ইম্পালসিভ অ্যাকশন, কোনো কাজের আগে বারবার ভাবে ঠিক করবো তো, ঠিক হবে তো, এরকম বিভিন্ন চিন্তা চেতনা তার মাথার মধ্যে চলতে থাকে। সমস্ত চিন্তা আর দুশ্চিন্তা শরীরেও প্রভাব ফেলে, মাথা ঘুরে পড়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, পেটের সমস্যা শুরু হয়। চিন্তার কারণে মাথার চাপ, মানসিক উত্তেজনায় বা টেনশনে মাথা ব্যথা হয়, মাথার চাপ যেন ভেতর থেকে বাইরে ফাটতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা যদি একটু সংক্ষেপ করি, যে ভবিষ্যতের ভয় প্লাস পেট খারাপ, আত্মবিশ্বাসহীনতা প্লাস মিষ্টির প্রতি লোভ প্লাস ভয়ঙ্কর চিন্তার ঢল, সেক্ষেত্রে আমরা এই পয়েন্ট করে এটা থাকলেই আর্জেন্টাম নাইট্রিকামকে নিঃসন্দেহে নির্বাচন করতে পারি। এই মানসিক লক্ষণের দিকে কাছাকাছি কিছু ওষুধ আছে, যেমন জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, সাইলিশিয়া, এদেরকে অনেক সময় আলাদা করতে কষ্ট হয়ে যায়। তো বিশেষ দিকগুলো কি কি, এই চারটা ওষুধের সাথে পার্থক্যটা কোথায়, বিশেষ দিকগুলো? আর্জেন্টাম নাইট্রিকামে আমরা পাচ্ছি উত্তেজনা প্লাস দ্রুততা, অর্থাৎ ব্যস্তগ্রস্ত যে বিজি এনসিনিটি আর কি, প্লাস ভয় প্লাস মিষ্টির ইচ্ছা, এই চারটা পয়েন্ট থাকলে আর্জেন্টাম নাইট্রিকামকে আলাদা করা যাবে। কিন্তু জেলসিমিয়ামে উত্তেজনায় জমে যাওয়া দুর্বলতা, তার ভেতরে উত্তেজনা, কোনো একটা যেমন ব্যাড নিউজ, খারাপ দুঃসংবাদ শুনে তার ভেতরে একটা উত্তেজনায় শুরু হলো এবং সেইখান থেকে তার একটা দুর্বলতা, এবং এটা চলতে থাকে। লাইকোপোডিয়ামের ব্যাপারটা হচ্ছে যে বাইরে সে শক্ত কিন্তু ভিতরে অত্যন্ত দুর্বল, বাইরে সে হম্পি ধম্পি করে, মনে হয় যেন অনেক বড় কিছু, কিন্তু প্রকৃতপক্ষে সে ভিতরে খুবই দুর্বল। সে ওই যে বলে যে শক্তের ভক্ত নরমের জম। সাইলেশিয়া হচ্ছে শান্ত ধীর কিন্তু নিজের উপর আস্থা কম, ল্যাক অফ সেলফ কনফিডেন্স প্রত্যেকটা ওষুধে আছে। কিন্তু সাইলেশিয়া এখানে ধীর স্থির, যেখানে আর্জেন্টাম নাইট্রিকাম প্রচন্ড ব্যস্তগ্রস্ত। সংক্ষেপে যদি আমরা একটু বলতে চাই, আর্জেন্টাম আর্জনাইট চিন্তা করে পেট খারাপ করে চিন্তায় চিন্তায়, আর জেলসিমিয়ামের ভয় পেয়ে কথা বন্ধ করে দেয়, কথাই তার বন্ধ হয়ে যায়, ভয় আসে না, কথা আসে না, আটকে যায়। লাইকোপোডিয়াম অভিনয় করে সাহস দেখায় কিন্তু ভিতরে ভয়। সালিশিয়া চুপচাপ থেকে নিজেকে ছোট মনে করে। এবার একটু আমরা পার্টিকুলার জেনারেল কিছু বিষয় দেখি, যে পেটের সমস্যাগুলো, যেগুলো আগে অনেকটা বলা হয়ে গেছে, যে বায়ু জমে পেট খোলার অনুভূতি, মল ত্যাগের সময় হঠাৎ তাড়না আসে কিন্তু ত্যাগ করতে পারে না বা অসম্পূর্ণ মনে হয়, মানে ক্লিয়ার হয় না টয়লেট। ওই আইবিএস এর যে একটা প্রধান লক্ষণ, টয়লেট ক্লিয়ার হয় না, আবার যেতে হয়, খাওয়ার পর যেতে হয়, মিষ্টি খাবার খেলেই আবার ডায়রিয়া বা টয়লেটের বেগ আসে। মস্তিষ্ক স্নায়বিক সমস্যা, মনে হয় কিছু খারাপ হতে যাচ্ছে, মাথা ঘুরে পড়ে যাবে এই ভয়, উঁচু জায়গায় দাঁড়ালে ঝাঁপ দিয়ে পড়ার ইচ্ছা, এই একই কথা আসতেছে বারবার। গলা ও ষড়যন্ত্র, বক্তৃতা বা অতিরিক্ত কথা বলার পর গলা ব্যথা এবং কণ্ঠস্বর বসে যায়। এখানে আমরা বইয়ে পেয়ে থাকি যে ওয়ার্ডসলেস অফ সিঙ্গার্স বা সিঙ্গার বা বক্তা যারা বা গান গায় যারা, যেখানে কণ্ঠের উপরে অতিরিক্ত চাপ পড়ার ফলে যদি ভয়েসলেস বা হোয়ার্সনেস ডেভেলপ হয়, স্বরভঙ্গ, গলা বসে যায়, বিশেষ করে ক্রনিক, সেক্ষেত্রে আর্জনাইট চমৎকার একটি ওষুধ। চোখের সমস্যা, চোখে পুজ, আঠালো স্রাব, বিশেষ করে গনোরিয়া সংক্রান্ত, উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। এখানে একটি চোখের বিশেষ সমস্যা, আমরা এটা চমৎকার একটি
কার্যকরী ওষুধ, যে চোখ কনজাংটিভাইটিস অর্থাৎ কনজাংটিভা একদম লাল হয়ে যায় বা অনেক সময় ফুলে যায়, যেটা অনেক ওষুধে আছে, বেলেডোনায় আছে বা অন্যান্য ওষুধে আছে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে চোখে সেই সাথে আঠালো স্রাব পুঁজ জমা থাকবে, এমন ভাবে আটকে থাকবে যে সকালে চোখই মেলতে পারবে না সে। পরবর্তীতে পানি, গরম পানি বা অন্য পানি দিয়ে ন্যাপা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরে তার চোখ খোলে, এবং সেই সাথে আলো সহ্য হয় না মোটেই, চোখের উপরে পড়লে একদম যন্ত্রণা শুরু হবে। এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধ। ত্বক ও ক্ষত, পচনশীল ঘা বা আলসার যেগুলো ধীরে ধীরে সারে, যেহেতু এদের পুষ্টিগুণ কম থাকে, যার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব কম থাকে, যার ফলে তার যে কোনো ঘা, পচা, আলসার, ক্ষত সেগুলো সহজে শুকাতে চায় না, ধীরে ধীরে শুকায়। দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন, এটি একটি বর্তমান সময়ের বার্নিং কোশ্চেন, বর্তমান সময়ের চরম একটি সমস্যার নাম। এই ক্ষেত্রে এই ওষুধটি একটি ধন্বন্তরী ওষুধ। এইখানে যেটা হয় যে সহবাসের সময় অতি দ্রুত তাদের ইজাকুলেশন হয়ে যায়। এর পিছনের কারণটা কি বা লক্ষণগুলো কিভাবে? যে সহবাসের সময় বীর্যপাত খুব তাড়াতাড়ি হয়, এক প্রকার অসহায়তা ও নিয়ন্ত্রণহীন অনুভব হয়, এবং সহবাসের পরে চরম ক্লান্তি, মাথা ঝিমঝিম করে, স্নায়বিক দুর্বলতা, মানসিক চাপ বা ভয়ে থেকে সমস্যা বাড়ে, মনে হয় পারবো না বা লজ্জা পাবো, এবং এই চিন্তা আসলেই উত্তেজনা বেড়ে যায় এবং তখনই তার ইজাকুলেশন হয়। এমনকি সহবাস ছাড়াও উদ্বিগ্ন প্রকৃতির, সবকিছু দ্রুত করতে চায় এবং তাতেই ভুল করে, এই মানসিকতা তার যৌন জীবনেও মারাত্মক প্রভাব ফেলে। এখানে এই পয়েন্টের উপর একটি আমি ছোট্ট একটি কেস শেয়ার করতে চাই। গত এক সপ্তাহ আগে আমার চেম্বারে একজন পেশেন্ট, তার শরীর স্বাস্থ্য খুবই ভালো, একদম ভরপুর চেহারা। এতক্ষণ আর্জেন্টাম নাইট্রিকামের যে চেহারার যে বর্ণনা দেওয়া হয়েছিল সেটার সাথে কোনো মিল নেই। তার ভরপুর চেহারা, ফর্সা ছেলেটা, আমার গাঁওখালী চেম্বারের ওখানে স্থানীয়, বেশ পয়সাওয়ালা। তো আমার চেম্বারে ঢুকেই সে হাসি মুখে আমার সাথে কথা বলতে যাচ্ছে, যে আপনাকে আগে তো দেখি না, এখানে প্রথম দেখলাম, তো এখানে কিরকম কি চিকিৎসা হয় বা কিছু। প্রথম দিকে আমার তাকে আনইজি লাগতেছিল, যে অ্যাকচুয়ালি একজন ডাক্তারের সাথে চেম্বারে ঢুকে যেভাবে কথা বলার কথা, যে ম্যানার বজায় রেখে, ঠিক সেইভাবে কিন্তু আমি পেলাম না তার ভেতরে। এজন্য ওই যে বা এরা ওপেন মাইন্ডেড এবং ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এমন যে এটা অনেকের কাছে মানে খেজুরে আলাপ করে এরকম মনে হতে পারে, মানে তারা ভাবে না যে সে কি ভাববে, এরা ওপেনলি একদম। সে হেসে হেসে কথা বলতে শুরু করলো, এবং যেভাবে শুরু করলো আমার কাছে সেটা আহ, প্রথমেই শুরুর দিকে গ্রহণযোগ্য মনে হয়নি। যাই হোক, পরে সে আহ, তার বিষয়টা খুলে বলতে লাগলো এরকম, যে দেখেন আমার সমস্যা হচ্ছে কি, আমার কোনো শারীরিক দুর্বলতা এরকম যে আমার প্রচন্ড ইচ্ছা, বাট ফার্স্ট টাইম যখন কাছে যাই তখন, এমনকি প্রবেশের আগেই আমার ইজাকুলেশন হয়ে যায়। ওই সময় আমার মনের মধ্যে এরকম একটা হয় যে এই যাবে এই যাবে এই যাবে, মানে একটা ইম্পালস, একটা তাড়না তার ভেতরে মানসিক ভাবে কাজ করতেছে, ওই যে ভয়, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, যে এই যাবে যাবে, ঠিকই তার হচ্ছে ইজাকুলেশনটা হয়ে যায়। কিন্তু সেকেন্ড টাইম সে অনেক সময় লং টাইম স্টে করতে পারে, এবং তার
যে লং টাইম একটা হিউজ প্রলং হিস্ট্রি অফ মাস্টারবেশন ইতিহাস আছে। তো সে এবার চিকিৎসা নিবে এরকম, তারপর তার কেস নিতে শুরু করলাম। দেখি যে এখানে মিষ্টি এবং লবণ প্রচন্ড আগ্রহ, বলে লবণ আমি তো মনে হয় যেন ভাতের সাথে লবণ খাই বেশি, এরকম একটা অবস্থা। এরপরে তার গরম কাতর, মারাত্মক লেভেলের গরম কাতর, ঘাম হয় প্রচুর, এবং তার যে ফ্রেন্ড ওপেন মাইন্ডেড আলোচনা, তার আগে আমার ওখানে আরেকজন লোক ছিল, তার সাথেও বেশ গল্প জুড়ে দিছে, এবং তার যে পারিবারিক কথাবার্তা গুলো, তার ওয়াইফের কি সমস্যা বা কিছু, এগুলো ওপেনলি বলে দিল মোটামুটি। এরপরে আমি আরো কিছু ভিতরে ঢুকলাম, আহ যে তার মিষ্টি খেলে কোনো অসুবিধা হয় কিনা। সে ওভাবে বলতে পারে না যে না তেমন হয় না, কিন্তু যখন ওই যে পেটের যে গ্যাসের সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতেই একদম লাফিয়ে উঠে বললো, ওরে গ্যাস, গ্যাসে তো আমার পেট ঢাক হয়ে যায় ফুইলা, এ তো আর এক যন্ত্রণা, এর জন্য তো কত ওষুধ খেলাম, কত ডাক্তার, কত কিছু, কাজ হয়নি। আর ওই সমস্যার জন্য তার যে সেক্সুয়াল উইকনেসের জন্য অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, কোনো কাজ হয়নি। তো আমি এবার জানতে চাইলাম যে গ্যাসের তার চরিত্রটা কেমন। হ্যাঁ, একদম পেলাম যে আহ, সে ওইভাবে ঢেক দেয় এমন ভাবে যে আশেপাশের আত্মীয় স্বজন সব লোকজন জানে সে কিভাবে ঢেক দেয় এত বড় জোরে। বেশ চমৎকার পয়েন্ট পেলাম। পরে আমি একটু জিজ্ঞাসা করতে চাইলাম যে কোথাও বের হওয়ার সময় যাওয়ার উদ্দেশ্য করে পায়খানার বেগ বা প্রস্রাবের বেগ আসে কিনা। সে বলল হ্যাঁ, ওই পায়খানার বেগ আসে না, যদিও প্রস্রাবের বেগ আসে মাঝে মধ্যেই। বেশ, এই পয়েন্টটাও ভালো পাওয়া গেল। এরপরে হচ্ছে ভয়ের ব্যাপারটা, তার পরীক্ষা আসুক বা কোথাও তাকে কিছু বলতে হবে, এতে প্রচন্ড ভয়। এবং সে নিজে থেকেই বলে উঠলো যে আমার বিল্ডিং এ উঠে বা উঁচু কিছুতে উঠে মারাত্মক ভয় আমার, নিচের দিকে আমি তাকাতে পারি না। ব্যাস, সব পয়েন্টই পেলাম। এরপরে ওই ব্যাপারটা জিজ্ঞাসা করলাম যে কিভাবে সে হাঁটা চলা করে, খায় দ্রুত না আস্তে, কাজকর্ম সব আস্তে না ধীরে। সে বলল যে আমি খেতে বসলে আমার স্ত্রীকে যদি বলি যে তরকারি নিয়ে আসো পাকের ঘর থেকে, কিচেন রুম থেকে, তো সে কিচেন রুম থেকে তরকারি আনতে আনতে আমার এদিকে খাওয়া শেষ। চিন্তা করেন কত দ্রুত। এরপরে আর একটা পয়েন্ট আমি শিওর হতে চাইলাম যে আপনি যদি কোথাও উদ্দেশ্য করে যাবেন, ধরেন ঢাকা যাবেন, আপনার গাড়ি হচ্ছে 9টায়, আপনি কখন যাবেন? বলে আমি সব সময় আগে যাব, সবার আগে যাব, অন্তত 2 ঘন্টা আগে যেয়ে থাকবো, বা যে কোনো ব্যাপারে যে কোনো জায়গায় যেতে গেলে সবার আগে আমি হাজির হব। ওই যে যদি দেরি হয়ে যায়, এই ভয়ে এই রোগীটাকে আমি আর্জিকাম নাইট্রিকাম ছাড়া আর কিছু দিতে পারি? এখানে যদি আর একটু সময় থাকে, আরেকটি কেস তার ঠিক আগের দিন, পরপর দুটি আমি আর্জেন্টাম নাইট্রিকামের কেস পেয়েছি। আরেকটি কেস, ওই কেসটার যে লোকটা, সেই লোকটার একদম আজকের যে বর্ণনা, যে তার মুখ ভাঙাচোরা, শুষ্ক, শুকনো একদম, তার ক্ষেত্রেও এই সমস্ত লক্ষণ। একটা ব্যাপার কি, আর্জেন্টামনাইটের রোগীদের লক্ষণগুলো এত প্রমিনেন্ট, ম্যাক্সিমাম লক্ষণই মিলে যায় আর্জেন্টামনাইটিকামের সাথে। তো ওই লক্ষণটা ওই রোগীটার ক্ষেত্রেও, এরা একটু মজার মানুষ হয়, মজাদার, উইটি, যোগ করে। আহ তো ওই আর যে রোগীটা,
সে তার নিজের স্ত্রী বা বাচ্চাদের সাথেও যোগ করে, মজা করে। কিরকম? সেদিন যে তথ্য পেলাম যে সে পুকুরে নেমে টগরের ভিতরে ডুব দিয়ে সে আরেকটা জায়গায় গিয়ে জেগে থাকে। এইদিকে তার বাচ্চা মেয়েটা বা তার স্ত্রী মনে করছে যে সে ডুব দিয়ে তলায় গেছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। ওইদিকে কান্নাকাটি শুরু হয়েছে। পরে সে উঠে আবার হাসি করতেছে। জাস্ট এরকম সব ব্যাপারে সে মজা করে, মজা মাস্তি। এটা খুব মজার মানুষ, খুব ওপেনলি ফ্রেন্ডলি এবং সিম্প্যাথেটিক, খুবই দয়া মায়া আছে। পালসিটিলা বা ফসফরাসের মতো দয়া মায়া, এই জন্য এই সমস্ত ওষুধের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সমস্ত পয়েন্ট দিয়ে ভেরিফাই করতে হবে। এবং ওই রোগীটা আমার কাছে কিন্তু স্বীকার করে নাই যে তার ওই সমস্যা আছে। তার আইবিএস এর সমস্যা আছে। তার আইবিএস এর সমস্যা হচ্ছে যে খাওয়ার পরে পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব, এবং তার সকালবেলা তো একবার বাথরুমে যাই, তবে দুপুর অথবা রাতে খাওয়ার পর একবার তার বাথরুমে যেতেই হবে। তো এটা দীর্ঘদিন ধরে চলছে, যার জন্য তার শরীর স্বাস্থ্য ভেঙে, বিশেষ করে মুখ, গাল বসে গেছে, একদম ক্যাচেকটিক যে অ্যাপিয়ারেন্স আমরা বললাম সেরকম। এবং তারও লবণ মিষ্টি প্রিয়তা বা গরম কাতরতা সব সব মিলে যাচ্ছে। এবং সর্বশেষ আমি কাছে ডেকে কানে কানে জিজ্ঞাসা করলাম যে ওই ব্যাপারে কি কোনো সমস্যা আছে, যে মানে খুব অল্প সময়, ধরেন 5-10 সেকেন্ড এরকমের মধ্যে হয়ে যায়। সে মাথাটা নাড়ালো, হ্যাঁ। তো এই যে দুইটা বিষয়ের, 2-3টা বিষয়ে, যেমন আইবিএস, প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ ইম্পোটেন্সি, এবং হাইপার অ্যাসিডিটি, এই ক্ষেত্রে বেশিরভাগই এই ওষুধটি ব্যবহৃত হয় এবং চমৎকার দরন্তরি রেজাল্ট পাওয়া যায়। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, হলো এক ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, যেখানে রোগীর পেটে গ্যাস, ব্যথা, পায়খানার অসামঞ্জস্য, এমনকি মানসিক চাপের সঙ্গে পেট খারাপের সম্পর্ক থাকে। আইবিএস এর খুব উপযোগী হতে পারে এই ওষুধটি যদি লক্ষণ মিল থাকে। কিরকম? প্রধান লক্ষণগুলো হচ্ছে মানসিক চাপেই পেট খারাপ, পরীক্ষা, সাক্ষাৎকার, সাপোর্ট, যে কোনো কিছুতে যখন এই মানসিকভাবে একটু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হবে, তখন তার পায়খানা তারা পাবে, যেটা আগেই বলা হয়েছে। চিন্তা করলেই পেটের মধ্যে গড়গড় করবে, বায়ু জমে এবং বাথরুমে যেতে হয়, পেট ফাঁপা ও গ্যাস, পেট ফুলে ঢোলের মতো হয়ে যায়, অনেক বায়ু জমে থাকে, ঢেকুর, অম্বল প্রচন্ড ওঠে মিষ্টি খেলে, এবং যেটা শব্দটা, মূল কথা হচ্ছে শব্দটা জোরে শব্দ করে, শব্দটা ঠিক এরকম যে অম্বলে উঠলে ওম, এরকম, ঠিক এরকম শব্দ করবে। এটাকে অম্বল বা গ্যাস বলে। মলত্যাগের সময় তার বারবার পায়খানার বেগ আসে, কিন্তু পরিপূর্ণ ত্যাগ হয় না, অনেক সময় পাতলা হয়, আবার কিছুক্ষণ পর আবার বেগ আসে, মল মিশ্রিত মিউকাস থাকতে পারে। তাহলে রোগীর চরিত্রটা কেমন হবে? অস্থির, চিন্তিত, সবকিছু নিয়ে ভয়, কোথাও আটকে যাব না তো, কাজটা ঠিক হবে তো, সবকিছু তাড়াহুড়ো করে করতে চায়। আর তাতেই হচ্ছে তার এর সূচনা। তো আহ, আমাকে যেদিন সাবজেক্ট দেওয়া হয়েছিল সিদ্দিক স্যার, তার পরের দিনই আমাদের এখানে বন্যা হয়, যার জন্য মোবাইলে চার্জ ছিল না। আর একটু সুন্দর যে প্রস্তুতি আমি সেভাবে নিতে পারি নাই। তো আজকে আমার এই পিরোজপুর চেম্বারে এসেই ঘন্টাখানেক সময় যেটুকু প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন। আমি অ্যাকচুয়ালি শেখার জন্য আসি, আপনাদের সাথে থাকতে ভালো লাগে তাই। তো আমার আলোচনা এখানে আমি ইতি টানছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলি শোনার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ স্যারকে, তথ্যবহুল আলোচনার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি চমৎকার প্রেজেন্টেশন উপভোগ করলাম। এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। আপনাদের যাদের আর্জেন্ট নাইট্রিকাম মেডিসিন নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে আপনারা একে হাত তুলবেন, আমরা প্রশ্ন নেব।
আর্জেন্ট নাইট্রিকাম রেমেডি নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন নিব। আলহামদুলিল্লাহ, স্যার আর্জেন্ট নাইট্রিকাম সম্পর্কে এত সুন্দর চমৎকার প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা স্যারের সবাই কাছে আমার একটা প্রশ্ন ছিল, যদি সুযোগ। জি, আপনি প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, সুধীর স্যারকে ধন্যবাদ। স্যারকে আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, ওই যে গ্যাসে অম্বলের কথা বলেন, এই গ্যাস অম্বল কি সেম এস লাইকোপোডিয়াম না কি কিছু পার্থক্য, এটা যদি আবার একটু বলতেন, আমি মনোযোগ দিতে পারিনি বা বলতেন। ধন্যবাদ স্যার আপনাকে।